নমস্কার। আজকের আলোচনায় আমরা একটু খুঁটিয়ে দেখব অবসর জীবনের একটা জরুরি আর্থিক কৌশল, সিস্টেম্যাটিক উইথড্রয়াল প্ল্যান মানে এসডব্লিউপি। হ্যাঁ, আমরা তো অনেকেই লম্বা সময় ধরে এসআইপি করি, মানে সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, টাকা জমাই। ঠিক, কিন্তু সেই জমানো টাকা থেকে মানে অবসরের পর কিভাবে একটা নিয়মিত আয় পাওয়া যেতে পারে, আবার আসল টাকাটাও যতটা সম্ভব সুরক্ষিত থাকে, এটাই আজ আমরা বুঝবার চেষ্টা করব। অবশ্যই। আর এই বিষয়টা কিন্তু অবসর পরিকল্পনার জন্য খুবই দরকারি। আমাদের আজকের এই বিশ্লেষণটা একটা নির্দিষ্ট কেস স্টাডির ওপর ভিত্তি করে করা। ও আচ্ছা, কোনো উৎস আছে নিশ্চয়ই? হ্যাঁ, এই তথ্য আর উদাহরণটা আমরা পেয়েছি এএমএফআই নিবন্ধিত মিউচুয়াল ফান্ড উপদেষ্টা সুমন ভৌমিক, মানে দ্য কিং ইনভেস্টমেন্ট, ওনার উপস্থাপনা থেকে। বেশ। তো এই উৎসের সাহায্যেই আমরা দেখব কিভাবে বছরের পর বছর ধরে ওই এসআইপি করে জমানো টাকা থেকে এসডব্লিউপি ব্যবহার করে একটা নিয়মিত আয়, মানে অবসর জীবনে, সেটার ব্যবস্থা করা যায়। আর এর পেছনের যুক্তিটাই বা কি? মানে শুধু টাকা জমানোটাই শেষ কথা নয়, সেই টাকাটাকে বুদ্ধি করে ব্যবহার করার কৌশলটা বোঝা দরকার। আচ্ছা, তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক। গোড়াটা তো এসআইপি দিয়ে, তাই না? উৎসটিতে কিভাবে বলা আছে? একদম। পরিকল্পনাটা শুরু হচ্ছে সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি দিয়েই। ধরুন, উৎস অনুযায়ী একজন ব্যক্তি প্রতি মাসে ৩,০০০ টাকা করে জমাচ্ছেন। ৩,০০০ টাকা করে। কতদিনের জন্য? এই উদাহরণে ধরা হয়েছে তিনি একটানা ১৫ বছর ধরে এটা করছেন। ১৫ বছর। আচ্ছা, প্রতি মাসে ৩,০০০ টাকা ১৫ বছর ধরে, বেশ লম্বা সময়। তা এই বিনিয়োগে লাভের হার বা রিটার্ন কেমন ধরা হয়েছে? উৎসটিতে এই লম্বা সময়ের এসআইপি বিনিয়োগের জন্য গড় বার্ষিক রিটার্ন ধরা হয়েছে ১২%। ১২%? হ্যাঁ, তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এটা কিন্তু একটা আনুমানিক গড় হার। মানে বিশেষ করে যদি ইকুইটি মিউচুয়াল ফান্ড হয়, সেখানে লম্বা সময়ে এরকম রিটার্ন দেখা গেছে আগে, কিন্তু এটা তো নিশ্চিত নয়, বাজারের ঝুঁকি থাকেই। সে তো বটে। এটা জাস্ট হিসেবের সুবিধার জন্য ধরা, তাই তো? ঠিক তাই। আর্থিক পরিকল্পনায় একটা আনুমানিক হার ধরেই তো এগোতে হয়, তাই এখানে ১২% ধরা হয়েছে। বুঝেছি। তাহলে এইভাবে মানে মাসে ৩,০০০ টাকা করে ১৫ বছর ধরে আর এই ১২% গড় রিটার্নের অনুমান যদি ধরি, তাহলে শেষে গিয়ে কত টাকার মতো তহবিল তৈরি হতে পারে? এইখানেই আসে আসল মজাটা, মানে চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ডিং যাকে বলে। ও হ্যাঁ, কম্পাউন্ডিং। উৎস অনুযায়ী এই পদ্ধতিতে ১৫ বছর পর প্রায় ১৫ লক্ষ টাকার একটা তহবিল তৈরি হয়ে যেতে পারে। ১৫ লক্ষ? আচ্ছা, মোট বিনিয়োগ কত হচ্ছে? ৩,০০০ করে ১৫ বছরে? মোট বিনিয়োগ হচ্ছে ৫,৪০,০০০ টাকা, মানে ৩,০০০ টাকা গুণ ১২ মাস গুণ ১৫ বছর। মাত্র ৫,৪০,০০০ টাকা বিনিয়োগ করে সেটা দাঁড়াচ্ছে প্রায় ১৫ লক্ষ টাকায়। এটাই তাহলে কম্পাউন্ডিংয়ের ক্ষমতা? একদম, সময়ের সাথে সাথে নিয়মিত বিনিয়োগ আর চক্রবৃদ্ধি সুদের মিলিত শক্তি। বেশ, তাহলে অবসরের জন্য একটা ভালো মূলধন তৈরি হলো। কিন্তু শুধু টাকা জমা থাকলেই তো হবে না। অবসরের পর তো নিয়মিত খরচা আছে। এই টাকাটাকে মাস মাইনের মতো ব্যবহার করার উপায় কি? এখানে কি এসডব্লিউপি আসছে? ঠিক এই প্রশ্নটাই জরুরি। আর এখানেই আসছে সিস্টেম্যাটিক উইথড্রল প্ল্যান বা এসডব্লিউপির ধারণা। এটা হলো এসআইপি দিয়ে সম্পদ তৈরির পরের ধাপটা। মানে যে সম্পদটা তৈরি হলো, সেখান থেকে প্ল্যান করে টাকা তোলা। এই ব্যাপারটা বোঝানোর জন্য উৎসতিতে একটা বেশ ভালো উপমা ব্যবহার করা হয়েছে, তাই না? হ্যাঁ, উপমাটা দিলে বুঝতে খুব সুবিধা হয়। ভাবুন, এসআইপি হলো যেন একটা চারা গাছ লাগানো। আচ্ছা। আপনি বছরের পর বছর ধরে জল দিচ্ছেন, সার দিচ্ছেন, যত্ন করছেন, গাছটা আস্তে আস্তে বড় হচ্ছে, শক্তপোক্ত হচ্ছে। যখন গাছটা বেশ বড় হয়ে গেল, মানে আপনার জমানো টাকাটা বেশ ভালো অঙ্কে পৌঁছে গেল, তখন আপনি কি পুরো গাছটা কেটে ফেলবেন? না, না, তা কেন করব? ফল পেতেই তো গাছ লাগানো। ঠিক, আপনি তখন ওই গাছ থেকে নিয়মিত ফল পেড়ে নেবেন। এসডব্লিউপিটাও অনেকটা সেরকম। আপনার তৈরি হওয়া তহবিল, মানে ওই গাছটা থেকে প্রতি মাসে বা একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট পরিমাণ টাকা, মানে ফল, তুলে নেওয়া। এটাই আপনার অবসর জীবনে নিয়মিত আয়ের উৎস হতে পারে, ঠিক যেন বেতন বা পেনশন। বাহ, উপমাটা সত্যিই দারুণ। পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। আচ্ছা, তাহলে বাস্তবে এই এসডব্লিউবি কিভাবে কাজ করে? ওই যে কেস স্টাডিটার কথা বলছিলেন,
সেটা যদি একটু শুনি, মানে ওই ১৫ লক্ষ টাকার তহবিল থেকে কিভাবে টাকা তোলার কথা বলা হচ্ছে। হ্যাঁ, উৎসটির কেস স্টাডি অনুযায়ী এবার ওই ব্যক্তি তার তৈরি হওয়া ১৫ লক্ষ টাকার তহবিল থেকে প্রতি মাসে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা তুলতে শুরু করবেন। কত টাকা করে? লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রতি মাসে ১২,০০০ টাকা করে। প্রতি মাসে ১২,০০০ টাকা? বেশ। এটা কতদিন ধরে তোলার কথা বলা হয়েছে? এই উদাহরণে ধরা হয়েছে তিনি এই টাকাটা তুলবেন পরের ১০ বছর ধরে, মানে অবসরের পরের ১০টা বছর তিনি মাস গেলে ১২,০০০ টাকা করে পেতে থাকবেন তার বিনিয়োগ থেকে। ১০ বছর ধরে? আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। যখন এই ১২,০০০ টাকা করে তোলা হচ্ছে, তখন বাকি যে টাকাটা ফান্ডে পড়ে থাকছে, সেটার কি হবে? সেটা কি এমনিই থাকবে, নাকি সেটাও কিছু বাড়বে? কারণ টাকাটা তো তখনও ইনভেস্ট করাই আছে, তাই না? খুব ভালো প্রশ্ন। না, বাকি টাকাটা এমনি বসে থাকবে না। এসডব্লিউপি চলাকালীনও ধরে নেওয়া হচ্ছে যে টাকাটা তখনও বিনিয়োগে রয়ে গেছে সেটার ওপর একটা রিটার্ন আসবে। ওহ, আচ্ছা। উৎস অনুযায়ী এই টাকা তোলার সময়কালে, মানে ওই ১০ বছরে, প্রত্যাশিত গড় বার্ষিক রিটার্নের হার ধরা হয়েছে ৭.৫%। ৭.৫%? মানে এসআইপির ১২% থেকে কম? হ্যাঁ, কিছুটা কম। এর মানে হলো যে টাকাটা তখনও ফান্ডে আছে সেটা বছরে গড়ে ৭.৫% হারে বাড়তে পারে বলে আশা করা হচ্ছে। এটাও কিন্তু একটা অনুমান, বাস্তব রিটার্ন বাজারের ওপর নির্ভর করবে। সাধারণত ধরা হয় অবসরের সময় ঝুঁকি একটু কমানো হয়, তাই হয়তো রিটার্নের প্রত্যাশাও এসআইপির সময়ের চেয়ে একটু কম ধরা হয়েছে এখানে। বুঝেছি। তাহলে একদিকে টাকা উঠছে, আবার বাকি টাকাটাও আয় করছে, যদিও হয়তো একটু কম হারে। আচ্ছা, বেশ ইন্টারেস্টিং। তাহলে মোট হিসেবটা কি দাঁড়ালো? মাসে ১২,০০০ টাকা করে ১০ বছর ধরে তুললে মোট কত টাকা তোলা হলো? হিসেবটা খুব সোজা। প্রতি মাসে ১২,০০০ মানে বছরে হচ্ছে ১,৪৪,০০০ টাকা, মানে ১২,০০০ গুণ ১২। হ্যাঁ, ১,৪৪,০০০। তাহলে ১০ বছরে মোট তোলা হচ্ছে ১৪,৪০,০০০ টাকা, মানে ১,৪৪,০০০ গুণ ১০। ১৪,৪০,০০০ টাকা। বাহ! শুরুতে তহবিল ছিল প্রায় ১৫ লক্ষ, আর ১০ বছরে তুলে নেওয়া হলো ১৪.৪ লক্ষ। দেখে তো মনে হচ্ছে প্রায় পুরো আসল টাকাই ফেরত পাওয়া গেল নিয়মিত আয়ের মতো করে। এটা তো খুবই ভালো ফলাফল। হ্যাঁ, শুনতে বেশ ভালো লাগছে আর অঙ্কটাও বেশ বড়। কিন্তু এখানেই এই এসডব্লিউপি কৌশলের আসল মজাটা বা কার্যকারিতাটা লুকিয়ে আছে, যা উচ্ছেদিতে খুব সুন্দর করে দেখানো হয়েছে। মানে গল্পটা এখানেই শেষ নয়। আসল মজা মানে ১৪.৪ লক্ষ তুলে নেওয়ার পর তো খুব বেশি টাকা পড়ে থাকার কথা নয়, তাই না? ১৫ লক্ষ থেকে ১৪.৪ লক্ষ গেলে তো মেরে কেটে ৬০,০০০ থাকার কথা। সাধারণ বুদ্ধিতে তো তাই মনে হয়, কিন্তু উৎস অনুযায়ী এই কেস স্টাডিতে যা দেখা যাচ্ছে সেটা হলো ওই ১৪.৪ লক্ষ টাকা তুলে নেওয়ার পরেও, মানে ১০ বছর ধরে প্রতি মাসে ১২,০০০ করে টাকা পাওয়ার পরেও ওই বিনিয়োগকারীর তহবিলে প্রায় ৯.৮ লক্ষ টাকা তখনও অবশিষ্ট থাকছে। হ্যাঁ, ১ মিনিট, কি বললেন? শুরুতে ১৫ লক্ষ, সেখান থেকে ১৪.৪ লক্ষ টাকা তুলে নেওয়া হলো, তারপরেও প্রায় পৌনে ১০ লক্ষ টাকা বেঁচে থাকছে। এটা কিভাবে সম্ভব? অঙ্কটা তো মিলছে না। হ্যাঁ, হ্যাঁ, আমি জানি। প্রথমবার শুনলে এটা একটু অবিশ্বাস্য লাগতেই পারে, কিন্তু এটাই সম্ভব হয়েছে। এর পেছনে মূলত দুটো কারণ কাজ করেছে, যা উৎসটিতে বোঝানো হয়েছে। কি সেই আরণ দুটো, বলুন তো শুনি। প্রথমটা হলো পরিকল্পিত আর নিয়ন্ত্রিতভাবে টাকা তোলা, আর দ্বিতীয়টা হলো বাকি যে টাকাটা ফান্ডে পড়েছিল সেটার ওপর চক্রবৃদ্ধি সুদের প্রভাব। আচ্ছা, একটু ভেঙে বলুন, কিভাবে কাজ করলো এই দুটো? প্রথম কারণটা দেখুন, টাকা তোলার পদ্ধতিটা পুরো ১৫ লক্ষ টাকা কিন্তু একবারে তুলে নেওয়া হয়নি। হ্যাঁ, মাসে ১২,০০০ করে? ঠিক, প্রতি মাসে শুধু একটা নির্দিষ্ট পরিমাণ টাকা তোলা হচ্ছে। ফলে তহবিলের একটা বড় অংশ, বিশেষ করে প্রথম কয়েক বছর, তখনও কিন্তু বিনিয়োগেই থাকছে। আর দ্বিতীয় কারণ, এবং এটাই সবথেকে গুরুত্বপূর্ণ, যে টাকাটা প্রতি মাসে তোলার পরেও ফান্ডে রয়ে যাচ্ছে সেটা কিন্তু চুপচাপ বসে নেই। সেটা ওই 7.5% হারে বাড়ছে, তাই তো? একদম, সেটা ওই প্রত্যাশিত 7.5% হারে বছরে বছরে বাড়ছে। এই বৃদ্ধিটা একদিকে যেমন তোলার পরিমাণকে কিছুটা পুষিয়ে দিচ্ছে, তেমনি বাকি আসল টাকাটাকেও বাড়তে সাহায্য করছে, বা বলা ভালো, খুব তাড়াতাড়ি কমতে দিচ্ছে না। হো, আচ্ছা আচ্ছা, এবার যেন ধরতে পারছি ব্যাপারটা। তার মানে বছরে যে ১৪.৪ লক্ষ টাকা তোলা হচ্ছে,
বাকি টাকাটা তার থেকে বেশি আয় করছে, মানে অন্তত প্রথম দিকে যখন আসল বেশি ছিল, অথবা আয়টা তোলার পরিমাণকে অনেকটাই সামলে দিচ্ছে। এই জন্যই 14.4 লক্ষ তোলার পরেও প্রায় 10 লক্ষের কাছাকাছি বেঁচে থাকছে। ঠিক ধরেছেন। এই কেস স্টাডিতে ঠিক এটাই দেখানো হয়েছে। দেখুন, এখানে টাকা তোলার হার, উইথড্রল রেট, আর বাকি টাকার বৃদ্ধির হার, গ্রোথ রেট, এই দুটোর মধ্যে একটা সম্পর্ক আছে। যদি টাকা তোলার হারটা, মানে বছরে যা তোলা হচ্ছে, সেটা যদি বাকি টাকার বৃদ্ধির হারের, এখানে ধরা হয়েছে 7.5%, চেয়ে খুব বেশি না হয় বা কাছাকাছি থাকে, তাহলে কিন্তু আসল টাকাটা অনেক দিন টিকে থাকতে পারে, এমনকি কিছুটা বাড়তে পারে, যেমন এই উদাহরণে হয়েছে। এটা তো সত্যিই একটা অসাধারণ দিক। তাহলে এই SWP পদ্ধতির মূল সুবিধাগুলো কি দাঁড়াচ্ছে যদি আমরা ওই উৎস অনুসারে সাজাই? হ্যাঁ, উৎস অনুযায়ী এর কয়েকটা খুব বড় সুবিধা আছে। প্রথমত এবং সবথেকে জরুরি, এটা অবসর জীবনে একটা নিয়মিত আয়ের যোগান দেয়, ঠিক যেন মাস মাইনে বা পেনশনের মতো। এতে একটা মানসিক শান্তি থাকে। অবশ্যই, সেটা খুব দরকার। আর দ্বিতীয়ত, নিয়ন্ত্রণ, মানে প্রতি মাসে কত টাকা তুলবেন সেটার ওপর বিনিয়োগকারীর পুরো কন্ট্রোল থাকে। দরকার পড়লে বা ফান্ডের অবস্থা বুঝে এই পরিমাণটা হয়তো বদলানোর সুযোগও থাকে কিছু প্ল্যানে। আচ্ছা, তৃতীয়ত, মূলধন বৃদ্ধির সম্ভাবনা, যেটা আমরা দেখলাম। ঠিকঠাক পরিকল্পনা আর বাজারের অবস্থা ভালো থাকলে টাকা তোলার পরেও কিন্তু আসল টাকাটা বেড়ে যেতে পারে। এটাও দারুণ। আর চতুর্থত, এটা অবসর পরিকল্পনার একটা খুব কার্যকারী উপায়। শুধু টাকা জমানো নয়, সেই জমা টাকা থেকে কিভাবে লম্বা সময় ধরে আয় করা যায় তার একটা পথ দেখায়। এই সুবিধাগুলো শুনলে তো মনে হচ্ছে অবসর পরিকল্পনার জন্য SWP খুবই কাজের জিনিস। আচ্ছা, যদি আমরা একটু বড় ছবিটা দেখি, এই যে SIP থেকে SWP-তে আসা, এটাকে কিভাবে দেখা উচিত? এটা কি শুধু দুটো আলাদা ধাপ? না না, এটাকে শুধু দুটো আলাদা ধাপ হিসেবে দেখলে কিন্তু ভুল হবে। এসআইপি থেকে এসডব্লিউপিতে যাওয়াটা আসলে একটা সম্পূর্ণ আর্থিক যাত্রার পরিকল্পনা। একটা জার্নি বলছেন? হ্যাঁ, অনেকটা ওইরকম। বীজ বোনা থেকে শুরু করে গাছের যত্ন করে তাকে বড় করা, আর তারপর সেই গাছ থেকে বুদ্ধি করে নিয়মিত ফল সংগ্রহ করা, এসডব্লিউপি পুরো প্রক্রিয়াটা। এর জন্য লম্বা সময়ের ভাবনা আর ডিসিপ্লিন দরকার। এটা আসলে বোঝায় যে শুধু টাকা জমানোই যথেষ্ট নয়, সেই জমানো টাকাকে কিভাবে কাজে লাগিয়ে জীবন চালানো যায় সেটার পরিকল্পনা করাটাও সমান জরুরি। কিন্তু আমার মাথায় আবার এই রিটার্নের হারগুলো ঘুরছে। SIP-তে 12%, SWP-তে 7.5%। এগুলো তো সবই ধরা বা অনুমান করা। বাস্তবে যদি রিটার্ন না আসে, যদি মার্কেট খারাপ থাকে, তখন তো পুরো হিসেবটাই ঘেটে যাবে, তাই না? এই ঝুঁকিটা তো থাকছেই। কথা বলা হয়েছে, সেগুলো সম্পূর্ণই অনুমান। উদাহরণটা সহজ করার জন্য ব্যবহার করা হয়েছে। বাস্তবে বাজারে রিটার্ন কখনোই নিশ্চিত বা একরকম থাকে না। বাজারের ওঠানামা, ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি, দেশের অর্থনৈতিক অবস্থা, এ সব কিছুর ওপর রিটার্ন নির্ভর করে। কমও হতে পারে, বেশিও হতে পারে। তাহলে কি হবে? যদি আসার চেয়ে কম রিটার্ন আসে, তাহলে হয়তো মাসে মাসে তোলার পরিমাণটা কমাতে হতে পারে, অথবা তহবিলটা হয়তো যতটা ভাবা হয়েছিল তার আগেই শেষ হয়ে যেতে পারে। তাই এই উদাহরণটাকে একদম হারফে হারফে সত্যি না ভেবে এর পেছনের আইডিয়াটা বা কৌশলটা বোঝা বেশি জরুরি। অর্থাৎ আসল ব্যাপার হলো পরিকল্পনাটা কিভাবে জমানো টাকা থেকে ধাপে ধাপে আয় তৈরি করা যায়, আবার মূলধনকেও টিকিয়ে রাখার চেষ্টা করা যায়, সেই পদ্ধতিটা বোঝা। অঙ্কগুলো শুধু উদাহরণ। বৃদ্ধিকে কাজে লাগানো। আর এখানেই একজন ভালো ফিন্যান্সিয়াল অ্যাডভাইজারের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তিনি আপনার ঝুঁকি নেওয়ার ক্ষমতা, আপনার আর্থিক লক্ষ্য, বাজারের অবস্থা সবটা বিচার করে একটা সঠিক পরিকল্পনা বানাতে সাহায্য করতে পারেন। তাহলে এই যে এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম SWP নিয়ে, এর থেকে মূল কোন জিনিসগুলো আমরা মনে রাখতে পারি? মানে সারসংক্ষেপ করলে কি দাঁড়ায়? আমার মনে হয় দুটো প্রধান জিনিস আমরা নিতে পারি। এক, লম্বা সময় ধরে নিয়ম মেনে বিনিয়োগ, যেমন এসআইপি, সেটা কিন্তু সময়ের সাথে সাথে কম্পাউন্ডিংয়ের জোরে একটা বেশ বড় তহবিল তৈরি করতে পারে। হ্যাঁ, সেটা আমরা দেখলাম 5.4 লক্ষ থেকে 15 লক্ষ। আর দুই, সেই তৈরি হওয়া তহবিল থেকে অবসর জীবনে নিয়মিত আয়ের জন্য একটা ভালোভাবে ভাবা প্ল্যান, যেমন এসডব্লিউপি, খুব কাজের হতে পারে। এবং শুধু তাই নয়, আমরা এটাও দেখলাম যে ঠিকঠাক পরিকল্পনা করলে আর বাজারের সহায়তা পেলে
এসডব্লিউপি ব্যবহার করে নিয়মিত আয় পাওয়ার সাথে সাথে আসল টাকাটাও অনেকটা বাঁচিয়ে রাখা, এমনকি বাড়ানো সম্ভব হতে পারে। এটা সত্যি ভাবার মতো। হ্যাঁ, সেই সম্ভাবনা অবশ্যই আছে। তবে আবারও মনে করিয়ে দিই, এই যে কেস স্টাডিটা আমরা আলোচনা করলাম, এটা একটা নির্দিষ্ট পরিস্থিতি আর অনুমানের ওপর ভিত্তি করে তৈরি। ঠিক। প্রত্যেকের আর্থিক অবস্থা, লক্ষ্য, ঝুঁকি নেওয়ার ক্ষমতা সব আলাদা। তাই কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের পরিস্থিতি অনুযায়ী ভালো করে বিচার বিশ্লেষণ করা আর দরকার হলে পেশাদার পরামর্শ নেওয়াটা খুব জরুরি। কিন্তু মূল আইডিয়াটা মানে ধারণাটা নিঃসন্দেহে খুব পাওয়ারফুল। নিজের কষ্ট করে জমানো টাকাকে শুধু ব্যাংকে ফেলে না রেখে বা হুট করে খরচ না করে সেটাকে কিভাবে একটা আয় তৈরি করা সম্পদে বদলে ফেলা যায়, সেটাই এই আলোচনার মূল কথা। ঠিক বলেছেন। আর এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন হয়তো আমাদের সবার মনে আসা উচিত। কি প্রশ্ন? আমরা যখন আমাদের ভবিষ্যতের জন্য বা অবসরের জন্য টাকা পয়সার প্ল্যান করি, তখন আমাদের আসল ফোকাসটা কোথায় থাকে? শুধু কি একটা বড় অঙ্কের টাকা জমানোর ওপর, মানে একটা টার্গেট অ্যামাউন্ট অ্যাচিভ করার ওপর, সাধারণত তো তাই ভাবি আমরা। নাকি সেই জমানো টাকা থেকে কিভাবে বছরের পর বছর ধরে একটা নিয়মিত আয় পাওয়া যেতে পারে সেই রাস্তাটা বা কৌশলটা তৈরি করার উপর? কোনটা বেশি জরুরি, শুধু টাকা জমানো নাকি সেই জমানো টাকা থেকে আয় তৈরির প্ল্যান করা? এই প্রশ্নটা নিয়ে হয়তো একটু ভাবার সময় এসেছে আমাদের সবার। খুবই গুরুত্বপূর্ণ একটা ভাবনা। আশা করি আজকের এই বিশ্লেষণ আমাদের শ্রোতাদের নিজেদের আর্থিক পরিকল্পনা নিয়ে নতুন করে ভাবতে সাহায্য করবে। আমরা আজকের এই আলোচনাটি এএমএফআই নিবন্ধিত মিউচুয়াল ফান্ড উপদেষ্টা সুমন ভৌমিক, দ্য কিং ইনভেস্টমেন্ট, ফোন 9564403395 দ্বারা উপস্থাপিত তথ্যের উপর ভিত্তি করে করেছি। এই তথ্য একটি শিক্ষামূলক উদাহরণ হিসেবেই দেওয়া হলো। হ্যাঁ, এবং যে কোনো বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা সবসময় বলি শ্রোতাদের উচিত নিজেদের আর্থিক উপদেষ্টার সাথে ভালো করে কথা বলে নেওয়া, কারণ সঠিক পরিকল্পনা আর বিশেষজ্ঞের পরামর্শ এই দুটোই কিন্তু আপনার আর্থিক লক্ষ্যে পৌঁছানোর পথে সবথেকে বড় সাহায্যকারী।